বিশ্ব অর্থনৈতিক সম্মেলন থেকে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী। দুই দেশের বিপুল বাণিজ্যে ঘাটতি মেটাতে চায়না বিনিয়োগ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। আবারও নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। দুই দেশের শূন্য রেখায় নারী শিশু সহ 9 জনের অবস্থান। রাজধানীর অভিজাত এলাকার 50% বাড়িতে মিলেছে ডেঙ্গির লার্ভা। এডিস নিধনে অভিযান চলমান থাকবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এবং কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 32-তে কলম্বিয়া। পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। ওয়ান বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। চায়নার দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল 9টায় সম্মেলন শুরু হয়। এর উদ্বোধন করেন চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াং। অধিবেশনে বক্তারা জানান, বিশ্ব অর্থনীতি একটি জটিল সময় পার করছে, আছে বিভিন্ন চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মেলনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন। সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশ্ব নেতাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে সোমবার রাতে চায়নার দালিয়ানে পৌঁছান তিনি। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সই হওয়ার কথা বেশ কয়েকটি সমঝোতা স্মারক। Technological progress and international cooperation to supply chain resilience and inclusive not only for China but for the world. 我首先代表中国政府对任 চায়নার দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, আমাদেরকে জানাবেন যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি কি কি রয়েছে। বিলাসী প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলন সেটি যোগ দিয়েছেন এবং সেটি শেষও হয়ে গেছে এবং এরই মধ্যে চায়নার সময় 1:30 প্রধানমন্ত্রী তারেক রহমান জালিয়ান থেকে চায়নার আরেকটি প্রদেশ সেখান থেকে কিন্তু এরই মধ্যে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখানে আস্তে আস্তে বিকেল 5:30 থেকে 6টা বেজে যেতে পারে। অর্থাৎ চায়নার বেইজিং এর যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানে না এসে তিনি ট্রেন বুলেট ট্রেন যেটি রয়েছে সেই ট্রেনে কিন্তু তিনি এই বেজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি তো বলে রাখি যে এই সফরটি মূলত প্রথম থেকে বলা হচ্ছিল বাংলাদেশের বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে কিভাবে বিদেশি বিনিয়োগকারীদেরকে যুক্ত করা যায় সেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী এর মধ্যে গতকাল বলেছে যে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে বিদেশিরা বিনিয়োগ করতে পারে এবং সব ধরনের সুযোগ সুবিধা তৈরির একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। পাশাপাশি আরেকটু বলে রেখে যে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে যে সারা পৃথিবীর দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ভূপৃষ্ঠের পাশে থাকা যে দেশগুলো সেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই দেশগুলোর সহায়তার ক্ষেত্রে অর্থ লস অ্যান্ড ড্যামেজের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণটি দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের ক্ষতি হচ্ছে এবং তার জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি আসলে কোনো লস নয় বা সেটি কোনো ক্ষতি নয়, এটি বরঞ্চ আধুনিক পৃথিবী এবং উন্নত এবং নতুন প্রজন্মের কাছে একটি সুস্থ এবং সুন্দর পরিবেশ দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারী দেশের সাথে কথা বলেছেন এবং বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনারা জানেন যে চায়নার প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন। বেশ কিছু
করছেন। আমি কোনো প্রশ্ন করতে চাই এবার বসছে ধন্যবাদ হাবিব। আমরা আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। চায়নার দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাবিব রহমান। বাংলাদেশ চায়না দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, যার সিংহভাগই আমদানি নির্ভর। চায়নায় রপ্তানি হয় $1 বিলিয়ন কম। বিপুল এই বাণিজ্য ঘাটতি মেটাতে চায়নার বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন বিশ্লেষকরা। আর দেশে চায়নার ব্যাংকের শাখা প্রতিষ্ঠা সহ ইউয়ানে লেনদেন চালুর দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চায়না। তবে দুদেশের বাণিজ্যে রয়েছে বড় ধরনের ভারসাম্যহীনতা। সবকিছু কাটিয়ে অর্থনীতির চাকা আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এখন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতা নিতে 4 দিনের সফরে প্রধানমন্ত্রী। সফরের আগে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য প্রায় 4,189 কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ ও চায়নার মধ্যে বাণিজ্যের পরিমাণ 22 থেকে $25 বিলিয়ন। শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল উপকরণের বড় অংশই চায়না থেকে আমদানি হয়ে থাকে। আর দেশটিতে প্রক্রিয়াজাত চুল, পাট ও চামড়া বেশি রপ্তানি হয়ে থাকে। সব মিলিয়ে রপ্তানির ঝুলি $1 বিলিয়ন কম। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও চায়নার মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক চুক্তি ও কর্মপরিকল্পনা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দুদেশের মধ্যে বিপুল বাণিজ্য হলেও কোনো চীনা ব্যাংকের শাখা নেই। সুযোগ রাখা হয়নি ইউয়ানে লেনদেনেরও। বিনিয়োগ বাণিজ্যের এই বাধা দূর করার দাবি জানান তারা। আমাদের সব এখন ডলারে এলসি করতে হচ্ছে। আমরা কেন চাইনিজ মানিতে করতে পারি না? একটা ব্যাংক কেন হচ্ছে না? চীন যদি আজকে এখানে আপনার ব্যবসা একটা ব্যাংক উদ্বোধন করে সেখানে যে সে পুঁজিটা নিয়ে আসবে, এখন যে আমাদের ব্যাংকের যে পুঁজি ক্রাইসিস, ফান্ড ক্রাইসিস, তারা ফাইন্যান্স করতে পারতেছে না। ওর টাকাটা আসলে আপনার মিনিমাম 100 ফ্যাক্টরিতে তারা ইনভেস্ট করতে পারবে, ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারবে। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোর বাইরে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিক্স ও উচ্চ প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তি স্থানান্তরে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের যেই ধরনের পণ্যগুলি আমরা চীন থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করি, যেটার একটা প্রচলিত বাজার বাংলাদেশে অলরেডি আছে, আমরা যদি আমাদের চীনা বন্ধুদেরকে এই জিনিসগুলো তুলে ধরে দেখাতে পারি যে প্রায় $25 বিলিয়ন একটা বাজার আছে তোমার পণ্যের, সো তুমি এই পণ্যগুলোকে বাংলাদেশে তৈরি করো, এর মাধ্যমে আমাদের একটা বড় কর্মসংস্থান হবে। চায়নার সাথে বিগত সময়ে হওয়া বাণিজ্য চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু সহ 9 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে নওগাঁ 16 বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। এটা বলা হয়, ভোর 4টার দিকে সাপাহার সীমান্তে 9 জনকে পুষিনের চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে 5 ও 8 জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে 40 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করে বিএসএফ। এই মুহূর্তে সীমান্তের আরো পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান। রায়হান, প্রথমেই জানাবেন যে সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর শূন্য রেখায় থাকাদের নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? বিলাসী, আজকে ভোর 4টার দিকে
ভারত থেকে 9 জনকে নতুন করে নওগাঁর যে সাপাহার যে সীমান্ত রয়েছে, আদাতলা সীমান্ত, সেই সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা চালানো হয়। এই খবর পেয়ে বাংলাদেশি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি কিন্তু সেটি প্রতিহত করে এবং ভারতের থেকে বাংলাদেশে প্রবেশকারী যে 9 জনকে চেষ্টা করা হয় তাদেরকে এখন শূন্য রেখায় রাখা হয়েছে। আর আপনি যে কথাটি বলছিলেন তাদের সম্পর্কে যে তথ্য, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে অবৈধ কোনো নাগরিককে তারা প্রবেশ করতে দিবে না। তার কারণে কিন্তু একটি বৈঠক হবার কিন্তু কথা রয়েছে, একটি আলোচনা চলছে। এ পর্যন্ত পরিচয় শনাক্ত বা অন্যান্য যেই আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত শুরু করা যায়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 6 জুন কিন্তু নওগাঁয় প্রথম 17 জনকে এই সাপারের একটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালানো হয় এবং আজকে যে ভোর যে 4টার সময় দ্বিতীয়বারের যে চেষ্টা সেটি কিন্তু চালানো হয়। বিলাসী। ধন্যবাদ রায়হান। সীমান্তের পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে নওগাঁ থেকে যুক্ত ছিলেন রাকিব রায়হান। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিপদসীমার উপরে তিস্তার পানি, উজানের ঢলে দেশের উত্তরের জনপদ গাইবান্ধার বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। সেই সঙ্গে নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দেয় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। গত 24 ঘন্টায় গাইবান্ধার ফুলছড়িতে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি 31 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অনেকেই গবাদি পশু ও পশু খাদ্য উঁচু স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে কুড়িগ্রামের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার ধরলা ও ব্রহ্মপুত্র নদে পানি বাড়ছে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। এদিকে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করায় তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার মাত্র 13 সেন্টিমিটার ও ধরলা নদীর 93 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাজহারুল ইসলাম বিপু। বিপু, জানাবেন যে জেলার নদ নদীগুলোর পানি বৃদ্ধির বর্তমান অবস্থা কি? বিলাসী, আপনি যেমনটি বলছিলেন লালমনিরহাটের যে বন্যা পরিস্থিতি নিয়ে, আমরা গত 1 সপ্তাহ থেকে লক্ষ্য করছি তিস্তা নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে, কখনো বিপদসীমার নিচে যাচ্ছে। গতকালকে কিন্তু রাতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং গত 2 দিনের যে তিস্তা নদী পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা ব্যারেজের যে 52টি গেট রয়েছে সেই গেটগুলি খুলে দেওয়া হয়। এর কারণে কিন্তু লালমনিরহাট জেলার যে 5টি উপজেলা রয়েছে এই 5টি উপজেলার নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু, একদম আমরা প্রতিটা উপজেলার কথা বলবো না, বেশ কিছু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে আমরা দেখতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাটের যে আমাদের কৃষি বিভাগের যে পক্ষ থেকে যে বলা হচ্ছে, আমরা তাদেরকে প্রশ্ন রেখেছিলাম যে এই বন্যায় কোনো আবাদি ফসলের ক্ষতি হবে কিনা। যেহেতু ইতিমধ্যে আমাদের বোরো ধান সহ বিভিন্ন চরাঞ্চল থেকে আবাদ উঠে গেছে, সেই রকম আবাদি ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। শুধু রয়েছে পাট ক্ষেত এবং কিছু শুধু সবজি মরিচ টরিচ দিকেও আবাদ করে থাকে, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড যেটা বলতেছে সেটা হচ্ছে যেটা আষাঢ় মাস, বিশেষ করে আষাঢ় মাসে কিন্তু এই বন্যাটা আমাদের লালমনিরহাট, তিস্তা এবং ধলা নদীতে দেখা দেয় এবং অতি বর্ষণের কারণে কিন্তু ভারতের যে গজলডোবা ব্যারেজ রয়েছে এই ব্যারেজের প্রতিটা গেট খুলে দেওয়ার কারণে কিন্তু আমাদের লালমনিরহাটের এই বন্যাটা দেখা দেয়। বিশেষ করে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম আমরা কিন্তু খুবই ক্ষতির মুখে পড়ি। এই পানি বৃদ্ধির ফলে শুধু বন্যায় দেখা যায় না, একসময় ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়। এই ভাঙ্গনে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, আবাদি ফসল নদী গর্ভে বিলীন হয়ে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে তারা 5টি উপজেলা যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পাশাপাশি উপজেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন, ইউনিয়ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও সতর্ক অবস্থা রাখা হয়েছে যাতে কোনো জানমাল কোনো ক্ষতি না হয় এবং সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য। এবং আরেকটি কথা না বললে নয়, আমাদের লালমনিরহাট জেলায় যে বন্যা আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে এই বন্যা আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু ভয়াবহ বন্যা দেখা দিলে কিন্তু তারা সেখানে আশ্রয় নেবে এবং পাশাপাশি যারা শিশু রয়েছে এবং বৃদ্ধ নারী পুরুষ রয়েছে তাদেরকেও কীভাবে সরিয়ে আনা নিয়ে যায় সেই বিষয়ে তারা একটু জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছেন। এই ছিল লালমনিরহাট সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বিপু।
জেলার নদ নদীগুলোর পানি বৃদ্ধির বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মাজহারুল ইসলাম বিপু। যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর অভিজাত এলাকার 50% বাড়িতে মিলেছে ডেঙ্গির লার্ভা। এডিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংস করতে ডেঙ্গি নিধন অভিযানে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি কর্তৃক বাসাবাড়িতে মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন তিনি। অভিযানে ডেঙ্গির লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতেই ডেঙ্গির লার্ভা পাওয়ায় গুলশান বনানী সহ অভিজাত এলাকাগুলোতে 50% স্থানে ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মানুষের সুরক্ষা নিশ্চিত করতে মশক নিধন চলমান থাকবে বলেও জানায় ডিএনসিসি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। গুলশান 2-এর 107 নম্বর রোডে চয়েস নামে একটি রেস্টুরেন্টে আমরা প্রচুর লাভা পেয়েছি এবং লাভার উৎপত্তি স্থল পেয়েছি। সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। উনি মালিক পক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড থেকে ওনারা বিরত থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই জন্য ম্যাজিস্ট্রেট তাকে 50,000 টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 2 মাসের জেল দিয়েছেন। এরপরে আমরা আরও 2-1টি জায়গায় গিয়েছি, এখানেও এসেছি। নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের এই যে ডেঙ্গুর উৎপত্তি স্থল, পানি যেখানে স্বচ্ছ পানি যেখানে থাকে, এই জায়গাগুলি অনুগ্রহপূর্বক আপনার নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবার জানাবো কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। উজবেকিস্তানের পর এবার ডিআর কঙ্গোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে 1-0 ব্যবধানে জয় পেল কলম্বিয়া। দানিয়েল মুনিওজের গোলে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিল কলম্বিয়া। কঙ্গোর রক্ষণ আর গোলকিপারকে পেরিয়ে গোল পেতে ঘাম ছড়াতে হয়েছে কলম্বিয়াকে। কঙ্গোর গোলকিপার লিওনেল এমপসি মোট 8টি সেভ করেছেন। ম্যাচের 76তম মিনিটে হুয়ান কুইন্তেরোর অ্যাসিস্টে গোল করেন মুনিওজ। যোগ করার সময়ও ম্যাচে উত্তেজনা দেখা যায়। ডিআর কঙ্গোর চার্লস পিকেল অসন্তোষ প্রকাশ করায় তাকে হলুদ কার্ড দেখানো হয়। ফাউলের জন্য সতর্ক করা হয় কলম্বিয়ার জেফারসন লেরমাকেও। এই জয়ে কলম্বিয়া পরের রাউন্ডে উঠলেও কঙ্গোর যাত্রা এখানেই শেষ। এর আগে পানামাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড আন্তে বুদিমির, আর তাতেই 3 পয়েন্ট তুলে নেয় ক্রোয়াটরা। প্রথমার্ধে 2 দলই গোল করার চেষ্টা করে, কিন্তু কেউই সফল হয়নি। পানামার খেলোয়াড়রা কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ক্রোয়েশিয়ার ডিফেন্সও প্রতিপক্ষকে আটকে রাখে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে বুদিমির ম্যাচের ভাগ্য বদলে দেন। এই জয়ের ফলে পরের রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেল লুকা মদ্রিচের দল। অন্যদিকে এই ম্যাচে হেরে কঠিন পরীক্ষার সামনে পড়েছে পানামা। পরের ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। এর আগে বিশ্বকাপে গ্রুপ এলে তুলনামূলক পিছিয়ে থাকা ঘানার বিপক্ষে 0-0 ড্র করেছে ইংল্যান্ড। বস্টন সিটিতে ঘানার বিপক্ষে মাঠে নামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 32 নিশ্চিত করতে ইংল্যান্ডের জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। বিপরীতে ঘানা ছিল বেশ সংগঠিত এবং রক্ষণভাগে দুর্দান্ত। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড, কিন্তু ঘানার ডিফেন্স এবং গোল রক্ষকের দৃঢ়তায় তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। পাল্টা আক্রমণেও ঘানা কয়েকবার ইংলিশ রক্ষণের পরীক্ষা নেয়। 90 মিনিটের লড়াই শেষে 0-0 ড্র হয় ম্যাচটি। ফলে 2 দলই একটি করে পয়েন্ট অর্জন করে। এ ড্র ইংল্যান্ডের জন্য কিছুটা হতাশার হলেও ঘানার জন্য ছিল মহামূল্যবান।
ওয়ান বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। নানা নাটকীয়তা শেষে গ্রেফতার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে জামিন দিল শ্রম আদালত। শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম সহ 4 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। সকালে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। মামলার নথি অনুযায়ী আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার পাওনা 23 লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে সাজিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। নির্ধারিত সময়ে এ অর্থ পরিশোধ না করায় চলতি বছরের 3 মে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে সকালে গ্রুপের ভাইস চেয়ারম্যানকে তার বাসভবন থেকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এই মামলার আরও 3 আসামি একই দিনে আত্মসমর্পণ করে। মজুরি সংক্রান্ত একটা ম্যাটার, তো একটা আপোষের জন্য যেন এটা রায় হয় বা আদেশ হয়, এরকম একটা আমরা সাবমিশন রেখেছিলাম, আদালত একটা বিবেচনায় রেখেছেন। এটা ছিল একটা ফৌজদারি মামলা। আপনারা জানেন যে এই ফৌজদারি মামলায় ওয়ারেন্ট হয়েছিল। ওয়ারেন্টের প্রেক্ষিতে মোহাম্মদ সাজিদুল ইসলাম সাহেবকে অ্যারেস্ট করে আজকে সকালে কোর্টে প্রডিউস করা হয়েছিল। মামলাটার উৎপত্তি হয়েছিল আসলে একটা মজুরি মামলা থেকে। আফতাব অটোমোবাইলসের একজন সহকারী জেনারেল ম্যানেজার, তিনি চাকরিতে ইস্তফাজনিত কারণে তিনি বকেয়া মজুরি এবং বিভিন্ন সার্ভিস বেনিফিটের দাবিতে অত্র আদালতে একটা মামলা দায়ের করেছেন 2022 সালে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৌরভ নূর। সৌরভ, শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের যে ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলামকে শ্রম আদালতে নেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার কাছে বর্তমানে কি তথ্য আছে? ইতিমধ্যে কিন্তু এই মামলার রায় ঘোষণা করেছেন শ্রম আদালতের বিচারক এবং যে ভাইস চেয়ারম্যান মানে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্র সহ আরও যে 3 জন এই মামলার আসামি, তারা নিজ উদ্যোগে বা স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করেছেন। আজ সকালেই তাদেরকেও কিন্তু জামিন দিয়েছে আদালত। আদালতের যে 3 মে মামলাটি করা হয়েছিল তার দরুন তাদেরকে যে সময় দেওয়া হয়েছিল যে টাকা নির্ধারিত যে টাকা বাদির সেটি পরিশোধ করার জন্য, তারা পরিশোধ না করে বরং টালবাহনা করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে শ্রম আদালত। এবং আদালত শ্রম আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে তাদের কাছে যে মানে পরোয়ানা জারি বা সেটির পাঠানো হয়। তারপরে কিন্তু গতকাল রাতে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ বনানীর বাসায় মানে এই ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সে বাসায় যায়, কিন্তু মধ্যরাত হওয়াতে একটি নাটকীয়তা তৈরি হয় এবং এক পর্যায়ে একটু উত্তেজনা তৈরি হয়। বাসার ভেতর থেকে বলা হয় রাতে কাউকে কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সকাল পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বনানীর সে বাসার সামনে অপেক্ষা করেন এবং সকাল 7টা নাগাদ তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে এই সকাল 10টার দিকে নিয়ে আসা হয় বিজয়নগরের যে শ্রম আদালত আছে সেখানে। শ্রম আদালত 1-এ তাকে এই এজলাসে তোলা হলে কিন্তু যে বাদী পক্ষের আসামি এবং আসামি পক্ষের আইনজীবী উভয়ই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা উভয় জায়গা থেকে যুক্তি তর্ক উপস্থাপন করেন এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন শর্ত সাপেক্ষে। শর্তটি হলো তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই মামলা তাদেরকে নিষ্পত্তি করতে হবে এবং যে সাবেক কর্মচারী মানে কর্মী নাভানা গ্রুপের তিনি যে মামলাটি করেছিলেন যে 23 লক্ষ টাকার অভিযোগ গ্র্যাচুইটি ফান্ডের, সেই টাকা তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে। এই বাধ্যবাধকতা দিয়েই তাদেরকে জামিন মঞ্জুর করা হয় এবং পরবর্তীতে তাদেরকে আবারও হাজিরা দিতে হবে বলেও কিন্তু আদালত থেকে জানা গেছে। যদিও বা মামলার কপি এখন পর্যন্ত পুরোপুরিভাবে সাংবাদিক মানে আমাদের হাতে এসে পৌঁছায়নি, তারপরে হয়তো আমরা জানতে পারবো কি শর্তে বা কোন গ্রাউন্ডের উপরে তাদেরকে এই মামলায় জামিন মঞ্জুর করা হলো। কেননা তাদের বিরুদ্ধে যেহেতু ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানাতেই আবার তাদেরকে জামিন দেওয়া হলো, সেটাও কিন্তু একটি প্রশ্ন তৈরি করে। তবে এই প্রশ্নের উত্তর মিলবে সেই মামলার রায়ের কাগজ হাতে পাওয়ার পরে। এবং আরেকটি উল্লেখযোগ্য যে বিষয়, এখন পর্যন্ত যে এই মামলায় উল্লেখিত 7 জনের মধ্যে 4 জন সামনে এসেছে এবং এই 4 জনের একজনকে গতকালকে গ্রেপ্তার করতে যায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এবং সেই যে পরিস্থিতি
পরিস্থিতি তৈরি হয় সেই ঘটনা অবলোকন করার পরই কিন্তু আর 3 জন তারা স্বপ্রণোদিত হয়ে আজকে সকালে শ্রম আদালতে এসেই কিন্তু তারা একই সাথে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন মঞ্জুর করেন এবং তারা সবাই এবারের মতো জামিন আবেদন পেয়েছেন। তবে আদালতের শর্ত এবং আদালতের যে নির্দেশনা সেটি কিন্তু তাদের উপরে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও কঠোর হবে বলেও কিন্তু আদালত থেকে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে তাদেরকে রায় শোনানো শেষে জামিন মঞ্জুর এবং যে যার মতো করে আসামি বাদী বিবাদী পক্ষ উভয়ই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছে এবং পরবর্তী যে নির্দেশনা সেটি মেনে আবারও হাজিরার তারিখ এবং সে ফলো আপ জানানো হবে বলে আসামি পক্ষের এবং বাদী পক্ষের আইনজীবী উভয় আমাদেরকে জানিয়েছেন যে পরবর্তী দিন ধার্য করা হলে সেখানে আবারও নতুন করে আলোচনায় আসবে যে কোন পদক্ষেপে মামলাটি নিষ্পত্তি হবে। ধন্যবাদ সৌরভ। শ্রম আইন মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম সহ 4 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ নূর। যাচ্ছি পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহসিন রশিদ এই রিট দায়ের করেন। রিটে আইনটি রোহিতের উদ্যোগ নেওয়া এবং তা সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে বলা হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন তার উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্য অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই আইনটি বাতিল ও রোহিতের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। শিশুকে অ্যাসিড নিক্ষেপের মামলার আসামি গ্রেফতারের পর ছেড়ে দেয়া ও বাদীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা থানার সদ্য সাবেক ওসি এনামুল হকের বিরুদ্ধে। থানায় আইনি সহায়তা নিতে আসা একাধিক নারীর সঙ্গে অশালীন ও অপেশাদার আচরণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সাংবাদিকরা এ নিয়ে অনুসন্ধান শুরু করার পর তড়িঘড়ি করে ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়, যদিও তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জমি নিয়ে বিরোধের জেরে বরগুনার পাথরঘাটার চরদুয়ানি এলাকার 5 বছরের শিশু জাইমাকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে 15 জুন মামলা করেন শিশুটির মা ফাতিমা। এর পরের দিন রাতে মামলার আসামি হারুন জমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানায় আনার পর তাকে ছেড়ে দেন ওসি এনামুল হক, যা থানার বিভিন্ন কর্মকর্তারাই চ্যানেল 1-কে নাম প্রকাশ করার না শর্ত দিয়ে নিশ্চিত করেছেন। তার রুমের ভিতরে ঢুকে আমাকে দেখে বলে, ইবলিস আপনি কি সেই মাল চরদনির, আপনি কি সেই মাল চরদনির, এরকম আমার সাথে অনেক খারাপ দুর্ব্যবহার করছে। আমি 2 নম্বর ধরছে, সে সাইডে দিয়েছে, রাতেই সাইডে দিয়েছে, শুনছি মোটা অঙ্কের টাকা খাওয়ানো হয়েছে। আসামিকে ছেড়ে দেওয়ার কারণ জানতে মামলার বাদী ওই শিশুটির মা থানায় আসার পথে তাকে মারধর করেন মামলার প্রধান আসামি বাদশাহ আকন। ওসির সাথে দেখা করতে গিয়েছিলাম, পথে আমাকে এই আমার মামলার 1 নম্বর আসামি বাদশাহ আকন আমাকে পথ অবরুদ্ধ করছে, বলে যে তুই যাও কোথায়, আমি তোকে এই জায়গায় রাখবো, তুই আমার মামলা উঠা। পরে থানায় এলে তার সাথে অশালীন আচরণ করেন ওসি এনামুলও, যা গোপনে মুঠোফোনে রেকর্ড করেন বাদী ফাতিমা। তদন্ত আছে স্যার আপনার কাছে। নাম কি স্যার? ফাতিমা জমাদ্দার অর্থ। আমরা এই মাল এই মানে এটা এই অ্যাসিডের মামলা আপনি? হ্যাঁ। কেবল এই মামলা নয়, যে কোনো আইনি সহায়তা নিতে কোনো নারী থানায় গেলে তার সাথেই অপেশাদার আচরণের অভিযোগ আছে পাথরঘাটার এই ওসির বিরুদ্ধে। এমন একজন ভুক্তভোগী পাথরঘাটার হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ নিয়ে থানায় যাবার পর নারী শিক্ষককেও অকথ্য ভাষায় গালিগালাজ করে চোর বলে থানা থেকে বের করে দেন ওসি। আমার স্কুলে পরিচয় দিয়ে আমি বললাম যে আমার এরকম মনিটর চুরি হয়ে গেছে। উনি এমনভাবে মানে খারাপ আচরণ করলেন, উনি বলছেন এই মুহূর্তে আপনি এখান থেকে বেরোবেন, নাইলে আপনার নামে আমি মামলা দেব। নারীদের হয়রানির এমন একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা মুখ খুলে তার রুমের ভিতরে ঢুকে না, এই জন্য আমাদের বলছে যে সারা দেশে আকাম করে এখন আমার কাছে এসে পদক্ষেপ করো। আমাকেও খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করিয়া আমাকে হিন্দে বাইর করিয়ে দিয়েছে। এদিকে এসব বিষয়ে জানতে চাইলে এনামুল হক ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি। না, ক্যামেরা আমাদের ক্যামেরার যে আছে এটা আমাদের
আমাদের একটা পয়েন্ট আছে, ফোকাল পয়েন্ট, আমাদের যে তথ্য দেবে ফোকাল পয়েন্ট আছে, ওখান থেকে নিতে পারবেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়ার পরপরই তাকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। মানে আমি তো অভিযোগের ব্যাপারে অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ প্রদান করা হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এনামুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। 2023 সালে পিরিজপুরের ইন্দুরকানী থানার ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় সেখানকার ঝাড়ুদার আল মামুন আত্মহত্যা করেন। মামুন চিরকুটে তার মৃত্যুর জন্য দায়ী করেন তখনকার ইন্দুরকানী থানার ওসি এনামুল হককে। এরপরও তাকে ওসি হিসেবেই বিভিন্ন জায়গায় বদলি করা হয়। তাই শুধু প্রত্যাহার নয়, এমন অপেশাদার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।